রিনিট 2026 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের ক্ষেত্রে কিছু কিছু নিয়মের বন্ধুরা পরিবর্তন হয়েছে। এবার এরপর থেকে বেশিরভাগ স্টুডেন্টরা আমাকে জিজ্ঞাসা করছে, বিভিন্ন তাদের কমন কমন ডাউট গুলো একটু জিজ্ঞেস করছে। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখো। তোমাদের মনে যত সমস্ত ডাউট রয়েছে রাউন্ড ওয়ান কাউন্সিলিং রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, আমি তোমাদের কথা দিচ্ছি এবং বিশ্বাস দিচ্ছি এবং আশ্বাস দিচ্ছি। তাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তোমরা অনেকেই বলছো না এখন, দাদা আমি তো চাইছি সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটে, তাহলে আমাদের যে সিকিউরিটি ডিপোজিটটা দিতে হবে সেই টাকাটা কখন দিতে হবে, কিভাবে আমরা দেবো বা কিভাবে আমরা ফেরত পাবো। অনেকেই বলছে, দাদা আমার যে ডকুমেন্ট ভেরিফিকেশন এর ডেট এবং কোন কলেজে পড়ছে সেটা আমরা কিভাবে জানতে পারবো, কবে আমাদের যেতে হবে, অনেকে এরকম প্রশ্ন করছে। আবার রেজিস্ট্রেশন আমাদের ফিস কত লাগবে, বা আমি যদি সিট সারেন্ডার করে দিই তাহলে আমরা কি ওই ফিক্স ডিপোজিট টাকাটা ফিরে পাবো, বা আমার যদি কলেজটা না নিই ফার্স্ট রাউন্ডে তাহলে কি আমি ফিরে পাবো, সম্পর্কিত যা যা তোমাদের ডাউটগুলো আসছে সবটা আমি ক্লিয়ার করছি। এবং ভিডিও শেষে তোমাদের যে কমন ডাউটটা থাকে, দাদা এই র্যাঙ্ক আবার কোন কলেজ হতে পারে, সে সম্পর্কে আমি একটা সঠিক তোমাদের দিশা দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একটুখানি হলেও মনোযোগ সহকারে ভিডিওটা শোনো। ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাদের যেটা জেনারেল ডাউট প্রত্যেকের ক্ষেত্রে, আর হ্যাঁ কোন ডকুমেন্টস যদি তোমার ভুল হয়ে যায় তাহলে সেটাকে কিভাবে সংশোধন করবে, অ্যাকচুয়ালি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে একদম পিওরলি ভাবে সম্পূর্ণটা বলে দিচ্ছি। রাউন্ড ওয়ানে সম্পূর্ণ তোমাদের মাথা ব্যথা থেকে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট অফ অল আমরা আসি সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রে। যারা যা গভর্নমেন্ট কলেজে চাচ্ছ তাদের ক্ষেত্রে এই সিকিউরিটি ডিপোজিট লাগবে না, তোমাদের শুধুমাত্র রেজিস্ট্রেশন টাকাটা লাগবে। এবং এই রেজিস্ট্রেশন টাকাটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। হ্যাঁ, এবং যারা সেমি গভর্নমেন্ট গভর্নমেন্ট বা প্রাইভেটে ভর্তি হচ্ছে প্রত্যেককেই কিন্তু এই রেজিস্ট্রেশন টাকাটা দিতে হবে। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের হচ্ছে 2000 টাকা দিতে হবে, আর আদার্স ক্যাটাগরি হচ্ছে 1500 টাকা দিতে হবে। সবাইকেই কিন্তু এই টাকাটা মাস্ট দিতে হবে ফর রেজিস্ট্রেশন। ক্লিয়ার? বাট যারা সেমি গভর্নমেন্টে ভর্তি হতে চাইছো বা মনে হচ্ছে আমার র্যাঙ্কটা অত্যন্ত বেশি, আমি আর বেশি রিস্ক নেব না, আমি সেমি গভর্নমেন্টেও একটা চান্স নিয়ে রাখি, তাদের ক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি 2,02,000 তোমাদের রেজিস্ট্রেশনের সময় কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। যারা মনে হচ্ছে যে আমার র্যাঙ্কটা অনেক বেশি এবং আমার মোটামুটি সামর্থ্য রয়েছে, আমি প্রাইভেট কলেজ ভর্তি হব, তাহলে এই 5,02,000 টাকা ফর ইউআর ক্যাটাগরি তোমাকে এই রেজিস্ট্রেশনের সময় কিন্তু পেমেন্ট করতে হবে। এই রেজিস্ট্রেশনের সময় অর্থাৎ 13 থেকে 16 টাকা কিন্তু দেওয়া হয়েছে, এর মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এবার আমি জানি না যে এতটা কম টাইমে এরা দিল, কারণ এই 2 লাখ টাকা 5 লাখ টাকা গোছানোর ব্যাপারটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ। তার সাথে রেজিস্ট্রেশন, তার সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত জিনিসগুলোকে অ্যাকচুয়ালি ঠিকঠাক করা, দেখো প্রায় একই ডেটের মধ্যে দিয়েছে, 13 থেকে 16 মধ্যে ওরা দিয়েছে। এমনটা করা অ্যাকচুয়ালি উচিত না, একটু হলেও টাইম দেওয়া উচিত প্রত্যেকের ক্ষেত্রে। তো যাই হোক, সেটা যেহেতু দিয়েছি কেয়ার করা যাবে, বুঝতে পারলো ব্যাপারটা। আর অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে 1,500 টাকা লাগবে, আর যদি মনে হয় যে আমি সেমি গভর্নমেন্ট তাহলে 1,50,000 টাকা এক্সট্রা লাগবে রেজিস্ট্রেশনের সময়। আর অন্য ক্যাটাগরির ক্ষেত্রে তোমার 1,500 টাকা লাগবে, তাহলে তোমার প্রাইভেটের ক্ষেত্রে যদি মনে হয় তাহলে প্রাইভেট হচ্ছে 5,00,000 টাকা তোমার এক্সট্রা লাগবে। ব্যাপারটা পুরোপুরি হয়, বুঝতে পারলা? রেজিস্ট্রেশনের সময় কিন্তু লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, দাদা আমি যদি এই যে কলেজ, ধরো আমি একটা কলেজ পেলাম, এবার সেই কলেজটা পাওয়ার পর কি হলো, তাহলে আমার টাকাটা কি হবে, আমি কি টাকাটা অ্যাকচুয়ালি ফেরত পাবো অ্যাকচুয়ালি না? দেখো কি হবে, তুমি যদি কলেজ একটা পাও, মানে ফার্স্ট রাউন্ডে তোমার যদি কোনো একটা কলেজ অ্যালট হলো, তাহলে তোমার কিন্তু ওই টাকাটা ওই কলেজের যে ফিস তার সাথে কিন্তু অ্যাটাচড হয়ে যাবে। ধরো তোমার সেমি গভর্নমেন্টে 4 বছর পড়তে 8 লাখ টাকা ধরলাম সাপোজ লাগতো, তাহলে 2 লাখ টাকা মাইনাস হয়ে যাবে, তোমার 6 লাখ টাকা শুধুমাত্র আর লাগবে। বুঝলা? প্রাইভেটের ক্ষেত্রেও চায়, দেখা যাচ্ছে 12 লাখ টাকা বা 25 লাখ টাকা লাগতো, সেখানে 5 লাখ টাকা মাইনাস হয়ে তোমার 20 লাখ টাকা পড়তে লাগবে অ্যাডমিশন ফিস। ওটা কিন্তু মাইনাস হয়ে যাবে যদি তুমি মনে হয় যে আমি এই কলেজটায় অ্যালট হয়েছে, আমি এই কলেজটায় ভর্তি হয়ে যাই, তাহলে ওই কলেজটার সাথে ওই ফিসটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এবার এমন কিছু বন্ধু থাকতে পারে তাদের মনে হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে আমি এই কলেজটা পেয়েছি কিন্তু আমি এই কলেজটাকে নেব না, আমি ফ্রি এক্সিট করব, এবার সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করব, তাদের ক্ষেত্রেও কিন্তু এই টাকাটা আবার রিফান্ডেবল করে দেওয়া হবে। বাট তুমি সেকেন্ড রাউন্ডে গিয়ে যদি মনে করো যে আমি যে কলেজটা আবার পেলাম সেই কলেজ থেকে আবার ফ্রি এক্সিট করবো, থার্ড রাউন্ডে আবার যাবো, তাহলে কিন্তু সেই টাকাটা আর ফেরত পাবে না। এটা যেন মাথা থেকে ভালো করে ঢুকিয়ে নাও। যদি মনে হয় যে আমি সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার ফ্রি এক্সিট করবো, তখন পাবে না। ফার্স্ট রাউন্ডে গিয়ে যদি ফ্রি এক্সিট করো তাহলে কিন্তু পাবে। আবার যদি এরকম অনেক ক্যান্ডিডেট থাকতে পারে তারা মনে করছে যে আমি নিটের কাউন্সিলিং থেকে আমি জেন পাসের একটা ভালো কলেজ পেয়ে গেলাম ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, দেখো আমি এসএসকেএম পেয়ে গেছি, তার মনে হচ্ছে আর ফালতু ফালতু টাকা খরচ করে আমার নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারা কি করতে পারে, শুধুমাত্র ফার্স্ট রাউন্ডে দেখা যাচ্ছে অ্যাডমিশনের পর যদি মনে হয় যে কোনো ক্রমে আমি এই সিটটাকে পুরোপুরি ক্যান্সেলই করে দিই, অর্থাৎ আমি এই নিট ইউজি 2026-এর রিনিট ইউজি 2026-এর কাউন্সিল থেকে পুরোপুরিভাবে বের হয়ে যায়, তাহলে সিট সারাউন্ডে কিন্তু ক্লাসটা থেকে 3 তারিখ তোমাদের কিন্তু একটা অপশন দেওয়া আছে, সেখানে গিয়ে যে সিট সারাউন্ডেড করতে হবে, তাহলে কিন্তু তোমাদের টোটাল যে টাকাটা, সেই টাকাটা মানে যে টাকাটা অ্যাকচুয়ালি দিয়েছিলা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের ক্ষেত্রে, শুধুমাত্র গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের ক্ষেত্রে, তাহলে সেই টাকাটা কিন্তু আবার ফেরত পাবা। যদি মনে হয় যে আমি কলেজটা পুরোপুরিভাবে বা লেফট হয়ে যাবো কাউন্সিল থেকে, তাহলে সিট সারাউন্ডেড করতে হবে এবং তারপরে তুমি পাবা, ঠিক আছে, সারাউন্ডেড হয়তো না, কেন সারেন্ডার বলছে, ঠিক আছে, তাহলে কিন্তু টাকাটা তুমি
পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাট সেকেন্ড রাউন্ডে গিয়ে যদি মনে হয় যে আমি যে কলেজটা পেলাম সেটাকে আমি আবার ফ্রি এক্সিট করব, তখন কিন্তু অসুবিধা। তুমি এমনি ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেলা, দেখা যাচ্ছে কোনো কলেজ না পেলা, তুমি সেকেন্ড রাউন্ডে চলে যাও, কোনো সমস্যা নেই। বাট তোমার দেখা যাচ্ছে কোনো ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ পেলা, আপগ্রেডেশন করলা, সেকেন্ড রাউন্ডে চলে যাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার তুমি এই টাকাটা দেখা যাচ্ছে 5-6টা রাউন্ডে তুমি পার্টিসিপেট করার পরেও কোনো সিট তুমি পেলে না, তাহলেও কিন্তু এই টাকাটা তুমি ফেরত পাবে। তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা দিয়েছিলে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমার টাকাটা চলে আসবে এবং তৎক্ষণাৎ কিন্তু টাকাটা চলে আসবে। তুমি অ্যাপ্লাই করার পর মুহূর্তেই মোটামুটি 24 ঘন্টার মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে যাবে। আশা করি পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারলে। এবার আমার এই জায়গায় একটুখানি হলেও কনফিউশন এখন রয়ে গেছে, তার কারণ যারা যারা দেখা যাচ্ছে ফ্রি এক্সিট করছে ফার্স্ট রাউন্ড থেকে, তারা সেকেন্ড রাউন্ডে যাচ্ছে, তাদেরকে 2 লাখ টাকা আবার ফিরে দেওয়া হচ্ছে বা 5 লাখ টাকা আবার ফিরে দেওয়া হচ্ছে, তাহলে সেকেন্ড রাউন্ডে গিয়ে তাদেরকে কি আবার নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে হবে? এই হচ্ছে আমার একটা প্রশ্ন। যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই বলবা। বা সেকেন্ড রাউন্ড বা যে কোনো একটা রাউন্ডে যেতে গেলে কি আবার নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে হয়? যারা আপগ্রেডেশন করছে বা কোনো কলেজ পায়নি তাদের ধরলাম আর রেজিস্ট্রেশন হয়তো করতে হবে না। এবার পরবর্তী ক্ষেত্রে যখন একটা ফ্লো চার্ট আশা করি দিয়ে দেবে ডাব্লিউবিজি কাউন্সিলিং ক্ষেত্রে, মানে সরি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং ক্ষেত্রে, তখন আমি সুন্দরভাবে আরো ডিটেইলসে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড প্রত্যেকটা রাউন্ডে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বাট আপাতত এখন এই পর্যন্ত তোমরা ফার্স্ট রাউন্ড সম্পর্কে পুরোপুরিভাবে জেনে রাখো, বুঝতে পারলা? তাহলে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেলে তুমি সেই কলেজটাকে আপগ্রেডেশন করতে পারো, আবার যদি কলেজ না পাও তাহলে সেকেন্ড রাউন্ডে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। বাট যারা ফ্রি এক্সিট করছে তাদের ক্ষেত্রে আবার নতুন ভাবে রেজিস্ট্রেশন হয়তো করতে হয় না, বা নতুন ভাবে চয়েস ফিলিং কি সেকেন্ড রাউন্ডে গিয়ে করা যেতে পারে। যারা কলেজ পায়নি ফার্স্ট রাউন্ডে, তারা সেকেন্ড রাউন্ডে কি নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারে? বা ফার্স্ট রাউন্ডে যারা ফ্রি এক্সিট করেছে তারা সেকেন্ড রাউন্ডে কি নতুন ভাবে চয়েস ফিলিং করতে পারে? যারা আপগ্রেডেশন করেছে তাদেরকে ওই এক্সিস্টিং চয়েস ফিলিং রাখতে হবে। বাট যারা এই দুই ক্যান্ডিডেটের মধ্যে পড়ছে, যারা সিট নেয়নি, ফ্রি এক্সিট করেছে, বা যারা কলেজ পায়নি অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডে, তারা কি সেকেন্ড রাউন্ডে পরবর্তী ক্ষেত্রে গিয়ে তাদের চয়েস ফিলিংটা আবার নতুন ভাবে সাজাতে পারে? এটা সম্পূর্ণভাবে এখন ডাব্লিউবিজির সমস্ত বোর্ডের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে। বাট এই নিটের ক্ষেত্রে এই ব্যাপারটা সম্পর্কে আমি অনেক খোঁজাখুঁজির চেষ্টা করলাম, বাট কোনো তথ্য পেলাম না। তবে যখন তথ্য পেয়ে যাবে একটা ফ্লো চার্ট অবশ্যই দিয়ে দেবে, আমি তখন ডিটেলস আমি জানিয়ে দেবো। আর যদি কারো জানা হয়ে থাকে তা অবশ্যই একবার কমেন্টে বলে দেওয়া, আমি সেই কমেন্টে একবার মেনশন করে দেবো, বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের মোটামুটি যে সমস্ত কমন ডাউট গুলো হচ্ছিল সেইগুলো, ঠিক আছে। এবার আপনার যে ডাউট হচ্ছে আমাদের সমস্ত ভাই বোনেদের, যে আমাদের ক্যাটাগরি কি চেঞ্জ করা যাবে? দেখো, ক্যাটাগরি তোমাদের চেঞ্জ করা যাবে আমি কিরকম ভাই বলি। যারা যারা জেনারেল বা ইডব্লিউএস ক্যান্ডিডেট ছাড়া ছিলে তারা কিন্তু ওবিসি তে কিন্তু আসতে পারবে, বাট ওবিসি থেকে কোনো ইডব্লিউএস বা ইউআরএ কিন্তু যেতে পারবে না। যারা এসসি বা এসটি তারা কিন্তু ইউআরএ আসতে পারবে, বা ইউআর থেকে এসসি এসটি যেতে পারবে না। অ্যাকচুয়ালি তোমার ফর্ম ফিল আপ করার সময় বা অ্যাকচুয়ালি যখন তুমি নিটের ফর্ম ফিল আপ করেছিলে যে ক্যাটাগরি দিয়েছিলে সেই ক্যাটাগরি রেজিস্টারের সময় কিন্তু অটোমেটিক থাকা উচিত, বা যদিও বা চেঞ্জ করার অপশন থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে জেনারেল এবং ইডব্লিউ যারা রয়েছে তারা কিন্তু ওবিসি এর শিফট হতে পারো, যদি ওবিসি তোমাদের পরবর্তী ক্ষেত্রে হয়ে থাকে বা ওই সার্টিফিকেট যদি অ্যাকচুয়ালি হয়ে থাকে শিফট হতে পারো। ওবিসি থেকে অন্যান্য ক্যাটাগরিতে কিন্তু চেঞ্জ হওয়া যাবে না, ঠিক আছে। তবে আশা করি আগে যে ফর্ম ফিল আপের সময় যেটা তুমি রেখেছিলে সেটাই হয়তো থাকা উচিত। এই হচ্ছে বিষয়বস্তু, আশা করি এই পর্যন্ত তোমরা পুরোপুরি ভাবে বুঝতে পারলে। এবার একটা কথা বলি যে কত র্যাঙ্ক পর্যন্ত কোন কলেজ পেতে পারো দাদা, কোন কলেজটা আমি পাবো, তার জন্য কিন্তু আমাদের ডিটেলসে একটা পেড কাউন্সেলিং কিন্তু চলছে এবং অনেকে কিন্তু যুক্ত হয়েছে, এবং আমরা 2 বছর 3 বছর ধরে এই সমস্ত পেড কাউন্সেলিং করে আসি। এবং আমাদের কাছ থেকে যারা যারা কাউন্সেলিং করে তারা 95% তোমরা ধরতে পারো তাদের মনের মতো তাদের বেস্ট প্রেফারেন্স, বেস্ট কলেজ কিন্তু পেয়ে যায়। সেইভাবে খুঁটিয়ে নাটিয়ে দেখে বিশ্লেষণ করে কিন্তু আমরা র্যাঙ্ক অনুযায়ী একটা চয়েস লিস্টে সাজাই। তাই তোমরা অবশ্যই, আমি বলবো যারা যারা এরকম সাপোর্ট নিতে চাইছো, খুবই সামান্য ফিস আমাদের, মাত্র 389 টাকা। টোটাল অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সমস্ত রাজ্যের মধ্যে দেখো সবচেয়ে ফিস আমাদের কম, এবং আমাদের মাধ্যমে যারা যারা কাউন্সিলিং করে তারা প্রত্যেকেই কিন্তু বেস্ট প্রেফারেন্স পেয়ে যায়। আমি তোমাদের বলে দিচ্ছি, প্রত্যেকেই প্রতি বছর আমরা করে থাকি, তারা কিন্তু প্রত্যেকেই পায়। তোমরা এর যে ফিচার বা তোমরা যে ইগুলো জানতে পারো, তুমি যারা যারা করেছো তাদের কাছ থেকে তোমরা জানতে পারো। অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের রিনিট 2026 কাউন্সিল পেড কাউন্সিলে জয়েন হয়েছে। যদি তোমারও ইচ্ছা থাকে যে তোমার র্যাঙ্কে বেস্ট কলেজটাকে পাও, বা আমার এই মনের মধ্যে এই কলেজটা আমার খুব ইচ্ছা, বা আমার লোকাল এরিয়ার মধ্যে এই কলেজটা নিলে আমার সবচেয়ে বেশি সুবিধা হয়, তাহলে অবশ্যই নিচে দেখতে পাচ্ছ এই নাম্বারটা আমাকে মেসেজ করবে। তোমার র্যাঙ্ক অনুযায়ী বেস্ট চয়েস লিস্ট 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে, ঠিকঠাক ভাবে দেখে অ্যানালাইসিস করে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। বেস্ট একদম তুমি যেটা চাবে তুমি প্রেফারেন্সটা বলে দেবে, দাদা আমার এই কলেজটা আমার দরকার বা আমার এই কলেজটা দরকার, স্পেসিফিকলি সেই কলেজ অনুযায়ী কিন্তু আমরা সাজিয়ে দেবো, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে ব্যাপারটা। দেখো, এবার আশা করি এই প্রসেসগুলো তোমরা বুঝতে পেরে গেছো, কবে কি করতে হবে সেই ব্যাপারটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আশা করি বোঝানোর কিছু নেই। তবে আমি তাও এখানে একবার বলতে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে ভালো করে দেখো। ফার্স্ট হচ্ছে ডমিসাইল, তোমাদের এই প্রোফাইল লেটার, অর্থাৎ তুমি যখন ফিস পেমেন্ট করবা তারপরে একটা প্রোফাইল লেটার তোমাদের বেরাবে, ঠিক আছে। এবং তুমি যখন ফিস পেমেন্ট করো তারপরে একটা পেমেন্ট রিসিপ্ট বেরাবে, সেই দুটোকেই তুমি কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা।
নেক্সট দেখো ডোমিসাইল A1 A2 বা বি এর মধ্যে যে কোনো একটা করলেই হয়। মানে যারা যারা ড্রপার তারা চেষ্টা করবে A1 টাকে বানানোর, আশা করি বানিয়ে ফেলেছো। যারা যারা রানিং তারা চেষ্টা করবে A2, আর যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, যাদের মা বাবার অ্যাড্রেসটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য রাজ্যে, তারা করবে বি। এছাড়াও তুমি যদি ই ডিস্ট্রিক্ট থেকে ডোমিসাইল বের করে থাকো সেটাকেও গ্রাহ্য করা হবে, বা তার সাথে মা বাবা প্রায় সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আমি বলবো তোমাদের মা বাবা এবং তোমার যত যত কাজের ডকুমেন্টস রয়েছে জমির দলিল বাদে সমস্ত কিছু তোমরা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সময় নিয়ে যাবে। কখন কোনটা কাজে লেগে যাবে ঠিক নেই, তাই প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? নেক্সট দেখো যে এনি আইডেন্টিটি প্রুফ, তোমার নিজস্ব ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, বা অন্যান্য যা মানে একটা আইডেন্টিটি প্রুফ থাকলেই হলো, পাসপোর্ট যে কোনো হতে পারে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই যারা যারা ইডব্লিউএস এসসি, যারা যারা এই সমস্ত কাস্ট সার্টিফিকেট এদের ক্ষেত্রে চেষ্টা করবা তাদের যে কাস্ট সার্টিফিকেটটা 1/4/2026 পরবর্তী ক্ষেত্রে যেন ইস্যুড বা ভেরিফাইড অ্যাকচুয়ালি থাকে। অসুবিধা না, তাও কোনো অসুবিধা না। তারপর দেখো নিট অ্যাডমিট কার্ড বা র্যাঙ্ক কার্ড, আশা করি প্রত্যেকের কাছেই রয়েছে। পিডব্লিউডি সার্টিফিকেট যারা যারা রয়েছে তাদের অবশ্যই সার্টিফিকেটটা থাকবে। নেক্সট এজ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারো, বা তোমাদের বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে পারো। আমি বলবো অ্যাডমিট কার্ডটা নিয়ে যাওয়া সবচেয়ে বেশি বেটার। ক্লিয়ার? নেক্সট ক্লাস 12 এর মার্কশিট অবশ্যই নিয়ে যাবা। নেক্সট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, আশা করি প্রত্যেকে বানিয়ে ফেলেছো, এবং আমি ডিটেলসে বলেও দিয়েছিলাম কিভাবে বানাতে হয়, আশা করি বানিয়ে ফেলেছিল। এবং ক্লাস 10 এর মার্কশিট বা অ্যাডমিট কার্ড যে কোনো একটা তোমরা নিলেই কিন্তু হয়ে যায়। ক্লাস 10 এর দরকার নাই, তা আমি বলবো নিয়ে যেতে ক্লাস 10 এর মার্কশিটটা বা অন্তত অ্যাডমিট কার্ডটা অন্তত নিয়ে যেতে। বুঝতে পারলে? এই হচ্ছে ডকুমেন্টস, তোমরা আশা করি প্রত্যেকে এগুলো জানো। হ্যাঁ, এবার আমরা আসি, দেখো তোমাদের এই প্রসেসটা আরেকবার বলে দিই, আশা করি সবাই জেনে গেছো তোমাদের ফার্স্ট রাউন্ডে কি কি করতে হবে। ফার্স্ট তোমার রেজিস্ট্রেশন 13 থেকে 16 তারিখের মধ্যে করতে হবে। এর মধ্যে তোমাদের কিন্তু যারা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট ভর্তি হচ্ছে তোমাদের কিন্তু এই টাকাটা দিয়ে দিতে হবে। নেক্সট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন 14 থেকে 17 তারিখ, অর্থাৎ যারা যারা দেখা যাচ্ছে 13 তারিখে করে ফেলছো আজকে, তাদের ডকুমেন্ট পুরোপুরি ভাবে রেডি, তারা 13 তারিখে করে ফেলতে পারো। আর যাদের মোটামুটি ডকুমেন্ট রেডি নাই তারা কিন্তু 14 বা 15 তারিখে নাগাদ করতে পারো, 14 তারিখে করতে পারো, কোনো সমস্যা নেই, বা কাল বা পরশু করতে পারো। তাহলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যে কোনো একদিন গেলে হলো। তুমি 14 তারিখে যাচ্ছ তার কোনো মানে নেই, যে কোনো একদিন তুমি যেতে পারো। এবং কোন কলেজে পারবে সেই কলেজটা তোমাদেরকে তো মেনশন করে দেওয়া হবে। তুমি যখন রেজিস্ট্রেশন করবা তার পরবর্তী তারা নোটিশ বা কোনো কিছু দিয়ে তোমাদের ভেরিফাই করে বলে দেওয়া হবে যে তোমার ভেরিফিকেশনটা এই কলেজে পড়েছে, কোনো সমস্যা নেই। তোমার ওই লগ ইন করে তুমি দেখতে পাবে, আশা করি ঠিক আছে, ওখানে তোমার জানিয়ে দেওয়া হবে এই কলেজটা পড়েছে, বাট তোমার নোটিফাই চলে আসতে পারে, নোটিফিকেশন চলে আসতে পারে। 14 থেকে 17 তারিখের মধ্যে যে কোনো একদিন গেলেই ভেরিফিকেশন হবে, সমস্যা নেই। আর সিট ম্যাট্রিক্সটা তোমাদের 19 তারিখে প্রকাশিত হবে। এখান থেকে আমরা মোটামুটি ভাবে প্রায় জেনে যাবো যে আমাদের কিরকম কি কোন কলেজ আসতে পারে। সেজন্য এর পরবর্তী ক্ষেত্রে প্রত্যেকেই বলবো, প্রত্যেকেই যারা যারা এখনো পেড কাউন্সিলে আমাদের যুক্ত হলে তারা যুক্ত হয়ে থাকতে পারো। তোমাদের র্যাঙ্ক করে বেস্ট প্রেফারেন্স লিস্ট আমি কিন্তু মানে দেবো। নেক্সট তোমাদের চয়েস ফিলিং 19 থেকে 21 তারিখ করতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিংটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে আমরা বেস্ট প্রেফারেন্স বা বেস্ট কলেজ পেতে পারি, একটা বেশি র্যাঙ্ক থাকা সত্ত্বেও। বা চয়েস ফিলিং যদি আমরা খারাপ করে ফেলি বা ভুংভাং করে ফেলি, তাহলে কম র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু আমরা একটা ভুংভাং অন্যান্য কলেজে ভর্তি যেতে পারি। সেজন্য সবসময় চয়েস ফিলিংটা যথেষ্ট এক্সপিরিয়েন্সেস এবং ঠিকঠাক যারা যারা কাউন্সিলিং করেছে তাদের থেকে করার চেষ্টা করবা। প্রয়োজনে তোমরা আমাদের থেকেও নির্দ্বিধায় করতে পারো, কোনো সমস্যা নেই। নেক্সট দেখো কলেজের ভেরিফিকেশন তোমাদের 26 থেকে 28 তারিখের মধ্যে যেতে হবে কলেজের ভেরিফিকেশন। অর্থাৎ এখানে হচ্ছে দাঁড়াও, এখানে হচ্ছে তোমাদের ইটা চলে সিট ম্যাট্রিক্স এর পরে চয়েস ফিলিং এর পরে তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। এখানে লেখা হয়নি, রেজাল্টটা পাবলিশ হওয়ার পরেই তোমরা সেই যে কলেজ পেয়েছো সেই কলেজে ভেরিফিকেশন করতে যাবা। এবার যদি মনে হয় যে আমি কলেজে গিয়ে আপগ্রেড করবো যে কলেজটা পেয়েছি, তাহলে সেই কলেজটাকে হাতে রেখে তুমি আপগ্রেড করতে পারো। কলেজে গিয়ে তোমার একটা আপগ্রেডেশন ফর্ম ওরা দিবে বা তুমি জমা দিবা, তারপরে তুমি আপগ্রেড করতে পারবা, ঠিক আছে। বা যদি মনে হয় যে আমি ফ্রি এক্সিট করবো সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশন কোনো কিছু করার দরকার নেই। নেক্সট লাস্ট হচ্ছে সিট সারেন্ডার। সিট সারেন্ডার মানে যদি মনে হয় যে আমি একটা জেন পাস বা এনএম জিএনএম থ্রু একটা ভালো কলেজ ঠিকঠাক ভাবে পারফেক্ট কলেজ পেয়ে গেছি, তাহলে অবশ্যই তুমি সিট সারেন্ডার করতে পারো, মানে পুরোপুরিভাবে কাউন্সিল প্রসেস থেকে বেরিয়ে আসতে পারো। সিট সারেন্ডার করা মানে টোটালি 1 2 3 রাউন্ড যাই রাউন্ড হোক না কেন কাউন্সিল থেকে টোটালি কিন্তু বেরিয়ে যাবে। এই হচ্ছে আমাদের পুরোপুরি ভাবে বন্ধুরা রিনিট 2026 এর কাউন্সিলিং এর টোটাল প্রসেস।